ভাবি ভগবতী ছাগল মা কালী মাংস খেতে লাগে আর সোন নারায়ণ মানে বড় মূর্তি ধারণ করেছিল। তোর কোন কমে লাগিস মার বাটা? তোর কোন কমে লাগিস? বল কোন কমে লাগিস? তোর বাপের নাম জানি কি বলেছিস? শখ মারেছিল। এই হরি ওই শুয়োরের বাচ্চা শখটানে ডেকে আনতো। শুয়োরের বাচ্চা নই বলেই আমি নিজে একাই আপনার সামনে এসে হাজির হয়েছি। এই যে তোর ছেলে? হ্যাঁ আমার ছেলে। তোর ছেলে কি করেছে শুনেছিস? কি করেছে? আমাদের পুকুরে নেমে জলটা অপবিত্র করে ছেড়েছে। বাচ্চা ছেলে পিপাসা পেয়েছিল, পচা পুকুরের জল পান করেছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? পচা হোক আর মজা হোক, তোর ছেলে আমাদের পুকুরে নেমে জলটাকে অপবিত্র করেছে, ওটাকে এখন শোধন করাতে হবে। শুয়োরে খাচ্ছে, গরুতে খাচ্ছে, বসে খাচ্ছে, আর আমার ছেলে খেয়েছে বলে আপনাদের পুকুরের জল অপবিত্র হয়ে গেছে। তোমাকে এখানে জ্ঞানের বাণী শোনানোর জন্য ডাকা হয়নি, বুঝেছ? যাও যাও যাও, টাকা নিয়ে এসো, তারপর কথা বলো, যাও। আপনি তো জানেন আমি গরিব মানুষ, আমার সংসারটা আমি কত কষ্ট করে চালাই, সেটা তো আপনি জানেন। আমি কোথায় টাকা পয়সা পাবো? বাবা 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 ফুটতে এসে জ্ঞানের বাণী ছড়াচ্ছি রে। টাকার দ্বারা চুপসে গেলি? যা যা যা, টাকা নিয়ে আয়। টাকা না পেলে সারাদিন দুপুর হতে তো ছেলেকে এই গাছের গুড়ির সাথে বেচার যা যা যা। আপনি আমার এই ছোট ছেলেকে কিছু করবেন না, তাহলে টাকা দে, বলবেন না। টাকা দে। আমার কাছে কয়েকটা পয়সা ছিল, দে দে যা। বাজার থেকে লঙ্কা লবণ কিনবো ঠিক ছিল। আপনি এই কটা পয়সা নিন। হ্যাঁ নিন। বাহ বাহ ঠাকুর মশাই বাহ, অস্পৃশ্যদের ছায়া মারালে আপনাদের জাত চলে যায়, অথচ এই ছোট লোকের ছোঁয়া পয়সা নিতে আপনার জাত চলে যায় না। বাহ বাহ ঠাকুর মশাই বাহ। মার মুখ সামনে কথা বলবি শুয়োরের বাচ্চা, নইলে না দেখি। নইলে কি করবেন? হাত ছড়ে করে দেবেন, ধূপপান আপনি সবকিছু বন্ধ করে দেবেন। না, সেটা আপনারা পারবেন না। ভারতের অগণিত দলিত মানুষেরা একজোট হয়েছে, একজোট হতে চলেছে, আর তার নেতৃত্ব দেবে আমার ভীম আর বলরাম। আর যেদিন সবাই একজোট হবে, সেদিন আপনাদের ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থাটাকে ভেঙে চুরে ওই সমুদ্রের জলে ফেলে দেবে, সেটা মনে রাখবেন। ওই সময় একটা 200 বছর লাগবে, এটা মনে রাখি শুয়োরের বাচ্চা।
बाबू, हमारा गाड़ी गोरेगांव होके जावे, तुम लोग हमारे गाड़ी में जेते पारवे। কিন্তু আমার কাছে তো বেশি পয়সা নেই। अरे तब क्या हुआ, गोरेगांव जाके पैसा दिवे। ঠিক আছে তাই চলছে। बैठो बैठो, संभाल के बैठेगा। हट 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 हट। बड़ा बाबू तुम्हार नाम কি আছে? আমার নাম বলরা। বাহ বাহ বাহ, बहुत সুন্দর নাম আছে। ছোট বাবু তোমার নাম কি আছে? বাহ বাহ বাহ, बहुत সুন্দর নাম আছে। আম্বেদকর বললো তোরা ব্রাহ্মণ আছে। হ্যাঁ महार मतलब छोटा जात। उतार जाओ, हमारा गाड़ी ले जाएगा। उतार जाओ, सिरम 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 सिरम। আমাকে দয়া করে নামিয়ে দেবেন না, আমরা এখানকার পথঘাট চিনি না। देखो बाबू, अभी दया दया करते पारबो ना। तुम लोग जल्दी उतार जाओ, हमारा गाड़ी ले जाएगा। उतार जाओ। দাদা বাবাকে কতদিন দেখিনি, তবে কি আর বাবার কাছে যাওয়া হবে না? তা हमें की করবে? ए महाल लोग सुबह सुबह हमारे गाड़ी में चलो, वो बाबू लोग सुनेगा तो बाबू लोग हमारे गाड़ी में चढ़বে না, भाड़ा भी मिलবে না, हम भूखा मर जावे। শুনুন, দয়া করে আমাদেরকে নিয়ে চলুন, যা ভাড়া যাবেন তাই দেবো। देखो बाबू, আমি যা मांगবে वही देवे। হ্যাঁ দাঁড়াও, আপনি আমাদের নিয়ে চলুন। देखो बाबू, हमको डबल भाड़ा दीते होगे और गाड़ी हम ना चलावे, तुम लोग गाड़ी चलावे और गाड़ी का पीछे पीछे हम बजा जावे। ঠিক আছে তাই হবে, চল। संभाल के उठेगा। দাদা কারণ যখন আমাদের কাছে পয়সা লেগে ওই যাচ্ছে না। अरे नहीं बाबा, रुपया का कोई जात আছে। तुम लोग उतार जाने से बाद हम गाड़ी पानी में नहावे, हम भी नहावे, फिर जाके घर जाके गंगा का पानी छिटावे। श्रीराम श्रीराम, चलो हट 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 हट। তবে আমি যতটুকু জানি, গীতা অনুসংহিতা যতদিন টিকে থাকবে ভারতবর্ষে ততদিন জাত বিভাজন যাবে না। অথচ এই ভারতে কত মহামানব মানব এলেন গেলেন, বাণী প্রচার করলেন, জাত বিভাজন কিন্তু দূর হলো না। যে বিভেদ সেই বিভেদই রয়ে গেল। তুমি শান্ত হয়ে বসো। বসবো? হ্যাঁ বসো। কেন বসবো রামজি? বসো না। বসলে তুমি আমাকে খেতে দেবে? হ্যাঁ নিশ্চয়ই খেতে দেবো, নিশ্চয়ই খেতে দেবো। তুমি জানো কতদিন আমি হাত পেটে খেয়ে আছি, কতদিন আমি ঘুমাইনি, চোখের পাতা বন্ধ হয়ে নেই, স্বপ্ন দেখি যুদ্ধ আর বারুদের গন্ধ, হানাহানি, মারপিট, কর্তৃত্বের লড়াই, আর ওদের মাঝখান থেকে প্রেম, প্রীতি, ভালোবাসা সব এমনি এমনি করে লাফাতে লাফাতে পালিয়ে যাচ্ছে। লজ্জায়, ঘৃণায়, ছি, কি লজ্জা, কি লজ্জা। বলরা প্লিজ একটু রুটি নিয়ে আয় না। পকেট এই নিন খাবার। রুটি এনেছি। এনেছিস? হ্যাঁ এনেছি, নাও তুমি এখানে বসো, নাও। রুটি? না না, রুটি আমি কিছুতেই খেতে পারবো না, কিছুতেই না। কেন কেন খেতে পারবেন না? তোরা জানিস না, আমার চোখের সামনে তিনটে সন্তান না খেতে পেয়ে মরে গেছে। ওদের মুখে আমি এক টুকরো রুটিও তুলে দিতে পারিনি। খেতে দিতে না পারা যে কি জ্বালা। না, চলে গেল, চলে গেল। না, যারা আমাকে ভিখারি বানিয়েছে তাদের কাউকে আমি ছাড়বো না, কিছুতেই না। বাবা উনি কে? উনি একজন মহার বীর। মারা বুঝি বীরের জাতি, তাই না বাবা? হ্যাঁ বলরা, মাহাররা খুব বীরের জাতি। ভারতবর্ষের পশ্চিমাঞ্চলে যে রাজ্যটা আছে সেটা কিন্তু মাহারদের নাম অনুসারেই মহারাষ্ট্র নাম হয়েছে, বুঝলে? আর তুমি তো শুনেছই, তোমরা তো শুনেছো যে আমার বাবা এবং আমি ওই মারাঠা রেজিমেন্টে সুবেদার মেজর ছিল। মেজর পদটা অনেক বড়। না, তেমন বড় কিছু না হলেও ওই সৈন্য বিভাগে মেজরদের খুব একটা গুরুত্ব আছে এই আর কি। আসলে কি জানো, ওই বর্ণ হিন্দুরা সেই সৈন্য বিভাগেও জাত বিভাজনটা ঢুকিয়ে দিল, ফলে
আমি পকেটকার আর আমার মতো যারা তথাকথিত অস্পৃশ্য ছিল সবাই দেশবন্ধু বিভাগ থেকে তাড়িয়ে দিল। কিছু সংখ্যক স্বার্থন্বেষী মানুষ আছে, তারা তাদের সুবিধা বজায় রাখার জন্য জাতি বিভাজন টিকিয়ে রেখেছে এবং রাখবে। হ্যাঁ, নিশ্চয়ই হবে, কেন হবে না? সমস্ত ভারতবাসীরা যেদিন শিক্ষা দীক্ষা মানবিকতায় উন্নতি লাভ করবে সেদিনই হবে, তার আগে হবে না। আর সেই কারণেই তো ভীম তোমাকে, বলরাম তোমাকে, মঞ্জুলাকে, সবাইকে আমি শিক্ষিত করে গড়ে তুলতে চাইছি। হ্যাঁ ভীম, প্রতিকার তোমাকে করতেই হবে। ৮০% মানুষের সুখ স্বাচ্ছন্দ্য যারা কেড়ে নিয়েছে তাদের ঘুম তুমি কেড়ে নেবে ভীম, তুমি কেড়ে নেবে, সেটা আমি জানি, আমি বিশ্বাস করি। মঞ্জুলা, মা মঞ্জুলা। বাবা তুমি? হ্যাঁ রে, চলে এলাম। তা কেমন আছিস বল? ভালো আছি বাবা। আচ্ছা, তা তুমি এতদিন পর? এই অনেকদিন তোদের দেখি না, তাই দেখার খুব ইচ্ছে হলো। খুব ভালো করেছো বাবা। আমিও কতদিন ধরে যাবো ভাবছি, কিন্তু কাজের চাপে না সময় করে উঠতে পারছি না। আচ্ছা। তা বাবা, আমাদের ভীমের পড়াশোনা কেমন চলছে? তো? সেই আগের মতো পাগলামি করছে না তো? বসে বসে? না রে, পাগলামো করছে না, তুইও বস। এখন তো দিনরাত ২৪ ঘন্টা পড়াশোনা করছে, কত রাজ্যের জ্ঞান বিজ্ঞান দর্শন করছে। বাবা, যেভাবেই হোক ভীমকে কিন্তু লেখাপড়া শেখাতেই হবে। বাবা, ভীম এবার ম্যাট্রিক পরীক্ষা দেবে তাই না? হ্যাঁ, ম্যাট্রিক পরীক্ষা দেবে ঠিকই, কিন্তু তুই তো আমাদের সংসারের অবস্থা জানিস, কিভাবে যে সংসারটা চালাচ্ছি। ও আর একটা ভালো কথা জানিস তো, ওই তোর বাড়িতে আসার সময় না, ওই যে তোদের যে পুরোনো বইয়ের দোকানটা আছে না, মানে অনেকগুলো বইয়ের দোকান আছে, যেখানে একটা বই আছে সমস্ত বই পাওয়া যায়, সেই দোকানে দুটো বই দেখে এসেছিলাম, কিন্তু এতে আবার কিন্তু কি বাবা? ভীমকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতেই হবে। ওর লেখাপড়ার জন্য আমাদেরকে ত্যাগ স্বীকার করতেই হবে। তুমি একটু বসো বাবা, আমি আসছি। না, তুই কোথায় যাবি? আরে তোর তো মাসের শেষ, সংসারের টাকাটা নিতে হবে তো আছে। কি হয়েছে? ভীম আমাদের সকলের স্নেহের ছোট ভাই, ওকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতেই হবে। বইগুলো এখন না কিনলে হয়তো হাতছাড়া হয়ে যাবে। সে কথাও ঠিক। তুমি বসো বাবা, তুমি একটু বসো, আমি আসছি। ভীমের আমার অনেক স্বপ্ন, কতদিন বলেছে বাবা কবিরের জীবনীটা আমাকে দেবে, গৌতম বুদ্ধের জীবনীটা দেবে, আমি কিনতে পারিনি। আর অনেক বইও চেয়েছে, আমি কিনে দিতে পারিনি। আরো কত স্বপ্ন কিনে বলে বাবা জ্যোতিরাও ফুলের সমস্ত অসমাপ্ত কাজগুলো আমি একা করব, লাইব্রেরি করব, স্কুল করব, কলেজ করব। আমি তবু জানি ভীমের স্বপ্ন একদিন সার্থক হবে। বাবা, মাসের শেষ, হাতে টাকা পয়সা কিছু নেই, তাই সামান্য কয়টা গয়না তুমি বিক্রি করে ভীমের বই কিনে দিও। না মঞ্জুলা, না, গয়না বিক্রি করে আমি ভীমের বই কিনতে পারবো না, কিছুতেই না। তুমি একজন শিক্ষাবিদ, তুমিই তো আমাদের শিখিয়েছো শিক্ষার জন্য সবকিছু ত্যাগ করা যায়। হ্যাঁ যায়, কিন্তু তাই বলে গয়না বিক্রি করে বই? বাবা, এই সামান্য গয়না যদি ভীমের কোনো পড়াশোনার কাজে আসে, তাহলে আমি মনে করবো তোমার শিক্ষা, তোমার আদর্শে আমি কিছুটা চলতে পেরেছি। ধরো বাবা, সংকোচ করো না। ভীম জন্মাবার আগে সেই সন্ন্যাসীর ভবিষ্যৎবাণী আমি ভুলিনি বাবা। তোর মনে আছে? হ্যাঁ বাবা। সন্ন্যাসী বলেছিল ভীম একদিন মস্ত বড় পণ্ডিত হবে, দার্শনিক হবে, জ্ঞানী হবে, অনেক শিক্ষায় শিক্ষিত হবে, সমস্ত মানুষের, অশিক্ষিত মানুষের আলো দেবে। হ্যাঁ বাবা, ও আমার ভাই নয়, ও সকলে। সেই ভাবি মহামানবের জন্য এই গয়নাটা তুচ্ছ, আমি যে আমার প্রাণটাও দিতে পারি বাবা। মঞ্জুলা, ওরে মা মঞ্জুলা, তোদের মতো মা মেয়েরা ভারতবর্ষে ছিল বলেই গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল, আরো
না একদিন আম্বেদকর, ভীমরাও আম্বেদকর তোদের সোনা তোদের ফিরিয়ে দেবে মা, নিশ্চয়ই ফিরিয়ে দেবে। তুই ওই বাবা জীবনকে নিয়ে, জামাই বাবাজিকে নিয়ে আসিস, হ্যাঁ আসিস, দেখতে আসিস। সাবধানে যেও বাবা। আমি সাবধানে যাবো, আমি সাবধানে যাবো। मैट्रिक पास कर लोगे इराम किया बाटे मैट्रिक पास कर लोगे याद ये सब दुए खाओ पास करोगे भी खाओ याद ये सब दुए खाओ पास करोगे भी खाओ। এই লক্ষ্মী, শুনতে পাচ্ছিস পাড়ার ছেলেরা কত স্লোগান দিচ্ছে? কেন বলতো? এই ম্যাট্রিক পাস করেছে, আজকে তোর খুব আনন্দ হচ্ছে, তাই না? আমার যেতে আনন্দ হচ্ছে তা আমি তোমাকে বুঝাতে পারবো না। শুধু একটাই দুঃখ, বৌদি দেখে যেতে পারলো না। সবই কপাল রে লক্ষ্মী, সবই কপাল। তার মানে ভীমের মায়ের কত স্বপ্ন ছিল, ভীম বড় হবে, লেখাপড়া শিখবে। আসলে এই অভাব সংসারে ছাড়ি অসুখে বেচারি মরে গেল। তুমি যাই বলো না কেন দাদা, বৌদির আশীর্বাদ ছিল বলেই তো আজকে আমাদের কি ম্যাট্রিক পাস করতে পেরেছি। হ্যাঁ, আরে সেই কারণেই তো এই পাড়ার ছেলেরা এখানে একটা সম্বর্ধনা সভার আয়োজন করেছে। বলে সাহেব আসবে, অর্জুনজি আসবে, আর অনেকেই আসবে। আচ্ছা তুই এই সময় থাকবি তো? না দাদা, সবার সময় থেকে আমার বড্ড ভয় লাগে। তুমি থাকো, আমি ঘরে যাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। উপস্থিত পাড়া প্রতিবেশীগণ, আপনাদের আশীর্বাদে আপনাদের ভীম ম্যাট্রিক পাস করেছে, সেই জন্য এই সম্বর্ধনা সভাতে আজকে পণ্ডিত প্রবর কৃষ্ণাজি প্রধান অতিথি হিসেবে এসেছেন। ভীম তুমিও এসো, রতন তুমিও এসো। আজকে এখানে পাড়ার ছেলেমেয়েরা একটা নাচেরও ব্যবস্থা করেছে, যেহেতু ভীম পাস করেছে। সেই নাচটাও আপনারা এখন দেখুন। এবার পণ্ডিত প্রবর অর্জুন সাহেবকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি। বন্ধুগণ, ধর্মের ধ্বজা ধরে
হিন্দু জাতকের অহংকারে মত্ত হয়ে যারা যুগ যুগ ধরে মানুষকে অস্পৃশ্য বানিয়ে রেখেছে, আমি তাদেরকে ঘৃণা করি। এই বর্ণাশ্রয়ী জাত বিভাজন শুধু মানুষকে মানুষের থেকে দূরে সরিয়ে রাখেনি, বরং নিশ্চিতভাবে আমাদের এই দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। জাতির এই অবক্ষয় রোধ করতে হলে এখনই বন্য হিন্দুদের উচিত তথাকথিত অনুন্নত সমাজের মানুষের তাদের সম্মান ফিরিয়ে দেওয়া। যে বন্য বিদ্বেষ বিষকণ্ঠে ধারণ করেও যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে ভীম প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তা সমগ্র পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত। আমি আশা রাখি এই তথাকথিত বন্য হিন্দুদের চোখ খুলে যাবে ভীমের এই অগ্রগতিতে। আমি আশা রাখি ভীমই হবে অনুন্নত সমাজের আলোকবাতিকা, ভীমই হবে অনুন্নত সমাজের উজ্জ্বল দৃষ্টান্ত। নমস্কার এবং ধন্যবাদ। আমি অঙ্গীকার করছি যে ভীম যখনই কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়বে, আমি ওর পাশে থাকবো। ভীম, এবার তুমি কিছু বলো। নমস্কার শ্রদ্ধেয় কৃষ্ণাজি, আমার বাবা এবং আপনাদের অখণ্ড আশীর্বাদ মাথায় নিয়ে আমি প্রতিজ্ঞা করছি, লেখাপড়া শেষ করে সমাজের পিছিয়ে পড়া মানুষের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করব। এটাই আমার প্রতিজ্ঞা। ধন্যবাদ এবং নমস্কার। নমস্কার পণ্ডিত মশাই, এই একটা মনোবাসনা নিয়ে আপনার কাছে এসেছি। সাত সকালে তোর আবার মনোবাসনা কি রে? মনে হচ্ছে কোনো টাকার দরকার। তবে হ্যাঁ বাবু, আগে দিয়ে বলে দিচ্ছি, এবার থেকে টাকায় চালানো সুদে আর টাকা দেবো না। টাকা লাগবে না, ওই টাকা পয়সার জন্য আপনার কাছে আসিনি। তা কি জন্য আসা হয়েছে শুনি? আসলে আপনি তো শুনেছেন যে আমার ছেলে ভীম এবার ম্যাট্রিক পাস করেছে, তাই ওর বিয়ে প্রায় সব ঠিকঠাক করে ফেলেছি। ওই পাড়ার সবাইকে খাওয়াবো বলেও মনস্থ করেছি। তোর পয়সা আছে, তুই খাওয়াবি মাহা? তোর বাড়িতে আমি খেতে যাব? না, তা নয়। মাহারের বেটা ম্যাট্রিক পাস করেছি এই খবরটা বাড়িতে বয়ে শোনাতে এসেছি। সভা করলেও শখ মিটল না মাহা। না, আসলে সেই ব্যাপার নয়। আসলে ওই একটা ব্যাপারের জন্য এসেছিলাম যে ওই যে আপনার খামার বাড়িটা পড়ে আছে না, হ্যাঁ, ওই খামার বাড়িটা, ওইটা যদি আমাকে দিতেন তাহলে ওখানে ভীমের বিয়ের ব্যবস্থাটা করতেন। আমার খামার বাড়ি? হ্যাঁ, ভাড়া চালা যাবে। পয়সার গরম দেখাচ্ছিস মাহা, পয়সার গরম দেখাচ্ছিস। এখনো আগে সুদের দরুন 5 টাকা বাকি, পয়সার গরম দেখাচ্ছিস মাহা। আমাকে পয়সার গরম দেখাচ্ছিস। না, পয়সা গরম দেখাচ্ছি না, তবে আপনি সুদের টাকা আদৌ পাবেন কি পাবেন না আমি জানি না। যদি পেয়ে থাকেন দিয়ে দেবো। যদি দয়া করে আপনার ওই খাবার বাড়িটা দিতেন তাহলে খুব উপকৃত হতাম। তুই এই পাপ প্রসঙ্গটা আমাকে বলবি কি করে? জানিস কত গণ্যমান্য লোক আমার ওই খামার বাড়িতে আসে? তারা যদি জানতে পারে আমার কি অবস্থা হবে? কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। ওই রাতের মধ্যে বিয়েটা কমপ্লিট করে দিয়ে আমি আপনার বাড়ি ছেড়ে টাকার দরকার হলে এখানে আসবি, বিনা কারণে পথ মারাবি না। সালা শুয়ারের বাচ্চা, এতক্ষণ একটা মাহারের সাথে বকবক করলুম গা। এই হরি, এই মাহারটা যেখানে দাঁড়িয়ে ছিল এক কোদাল মাটি তুলে ফেলে দে, আর একটু গোমুক্ত গঙ্গার চাল ছিটিয়ে দিস। সালা শিব 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 শিব। পণ্ডিত মশাই, দিলে না, কি করে যে বিয়েটা হবে কে জানে। আরে আমরা কি ব্যাপার? তোমাকে তো আজকে আর কি দেখা যায় না। আগে তো ভজন তো আমাদের বাড়িতে আসতে, আমাদের ভজন শোনাতে। না ভাই, আসলে কি হয়েছে জানো? হ্যাঁ, কি? ওই ছেলেরা সব বড় হয়েছে তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই সেই কারণে আমাকে বাজারে টাজারে আসতে দেয় না। আচ্ছা। ওরাই বাজার হাট সমস্ত কিছু করে। তো শুনলাম তোমার ছেলে ভীম ম্যাট্রিক পাস দিয়েছে, তোমার সব ভাইছে। হ্যাঁ, আরে ভাই, ম্যাট্রিক পাস দিয়েছে সেটা তো ঠিক, আর তুমি তো এটাও নিশ্চয়ই শুনেছো যে আমার ভীমের বিয়ে সব ঠিকঠাক হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ওই সেই আমাদের ওই পুপা দুকু ভাই মেয়ে রামের সঙ্গে তো। রামের সঙ্গে। হ্যাঁ, ওই সেই ব্যাপারে ঠাকুর মশাইয়ের কাছে এসেছিলাম, যদি উনি ওই খামার বাড়িটা দিতে না। দেয়নি তো? না, দেয়নি। দেবে না। হ্যাঁ, দেবে না। তোমার কিন্তু দাদা ওটা যাওয়াটাই অন্যায় হয়েছে। অন্যায় হয়েছে? তুমি তো জানো ওরা আমাদের দেখলে নাকে কাপড় দেয়। হ্যাঁ। তার সাথে তুমি একটা চশম করে পাইতেও মাখাতে। শোনো দাদা, ওই গোলসার ভদ্রলোককে তেল মাখাবে না। আচ্ছা। আমাদের ছেলে ভীম তার বিয়ে ওই মাছ বাজারই হবে। দেখি কোন তলা বাধা দেয়, যে তলা বাধা দেয় তার টুটি ছিঁড়ে দেবো। মাছ বাজারে? আরে হ্যাঁ। আরে বাবা, ওখানে তো পচা দুর্গন্ধ, ওখানে বসে কি তোমরা খেতে পারবে? কেন পারবো না? আরে দাদা, আমরা হচ্ছে মাটির মানুষ, ময়লা খেতে খেতে জীবনটাকে কয়লা করে ফেলেছি। হ্যাঁ, সে শোনো ঠিক। দাদা, ওই মাছের চাকারে ভালো করে জল ঢেলে
ঘোড়া মাটি দিয়ে পরিষ্কার করে। আচ্ছা। তারপর যে ড্রেনগুলো রয়েছে হ্যাঁ, ওই হ্যাঁ। ড্রেন মধ্যে কাঠের পাটাটন দিয়ে ঢেকে দেবো। আচ্ছা। সাততলা ওই ময়লা ড্রেনের মতন ওই ভদ্রলোকে আর ওই পাটাটন কথাটা তুমি কিন্তু মন্দ বলনি। মন্দ হ্যাঁ। মন্দ না মানে দারুণ বিয়ে হবে গো দাদা, দারুণ বিয়ে হবে। এই পাশে চাকরি করবে বর পক্ষ, ওর পাশে চাকরি করবে কনের পক্ষ। কনের পক্ষ। আর মাঝখানটা মাঝখানটা হবে বিয়ে আসো। আচ্ছা। হ্যাঁ, আজ তুমি বলো ওই বোম্বাই থেকে না বাড়িতে নেবো, তারপর সারা চার নাচ গান আর হয়ে গেলো, বুঝলে? হ্যাঁ। একুশ তাই ভদ্রলোকেরা বিয়ে কাকে বলে? তুমি আমার দুশ্চিন্তা মুক্ত করলে। হ্যাঁ, খুব ভালো না, হ্যাঁ। আমরা মুচি নাচর চামার আমরা কি তোরা মরে গেছি? দরকার নেই সারা ভদ্রলোককে। ও সারা রাস্তায় খালি ফুট ধরবে আর ক্যাচাল মারবে। এই আমি বলেছো। বলাই। হ্যাঁ, বলো। একটা করে তোমাকে আগে ঠেকবে। বলো না, বলো কি কাজ বলছো? হয়ে গেলে কিন্তু এই আমাকে বুঝলে পেট ভরে হারিয়া খাওয়াতে হবে। আচ্ছা, হারিয়ে খাওয়াবো বের করে মাছ মাংস যা পারি সব কিছু খাওয়াবো। হ্যাঁ। এবার চলো তো দেখি তোমার ওই মাইকুল্লা বাজারটা একবার ঘুরে দেখে যাই। হ্যাঁ, হ্যাঁ, চলো, চলো দেখি। শিখে আজকে বড়দায় চাকরি করতে যাচ্ছে, এই কথা শুনে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না বৌমা? কষ্ট হচ্ছে, হবেই তো। আমার ভীম কত স্বপ্ন দেখেছিল সে একদিন ভারতের মুখ উজ্জ্বল করবে, তুমি তাকে এগিয়ে দিয়েছো। কত কষ্ট করেছো তুমি, তার জন্য তোমার তো কষ্ট হবেই। আমি তোমার পারিনি বৌমা, আমি তোমার পারিনি ভালো একটা জামা কাপড় পরাতে, ভালো মন্দ খেতে দিতে। তুমি কেঁদো না বৌমা, তুমি কেঁদো না। এই দিন এই কান্না একদিন ভীম আমাদের মুছে দেবে। আচ্ছা আচ্ছা, ভীম আসছে না কেন বলতো? ভীম তো তৈরি হয়ে এখন যাবে করছিল। ও ভীম বাবা, আচ্ছা শোন, বলরাম কোথায় বলতো? বলরাম দাদা তো বম্বে গেছে। ও বলরাম বোম্বে গেছে, তাহলে জিনিসপত্র কে পৌঁছাচ্ছে? ওই রতন কাকা জিনিসপত্র ও ও কি আর একা একা পারবে? আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ যাই, আমি একটু হাতে হাতে সব কিছু করে দিই। মা, তোমার তুমি কাজছো থাক, তবে আর বিদেশে গিয়ে কোনো কাজ নেই। না না, ও কথা বলো না। তুমি না জানলে না শিখলে ওদের শেখাবে কে? সেজন্য তোমাকে যে অনেক কষ্ট করতে হবে মা। তোমাকে কাছে না পাওয়ার কষ্ট আমার আর নেই গো। কারণ তুমি তো কেবল আমার একার নও, তুমি সকলে এই সারা দেশবাসী। মা, মা, তাই তো এই মুচি মেথর মাহাতের মধ্যে তোমাকে দেখতে পাই। তুমি মহেশ, তুমি কত বড়, কত উদার। না তো না, স্বামীর আদর্শ যেটা আদর্শ হওয়া উচিত। তুমি যে আমার দেবতা, আমার প্রাণের ঠাকুর, ওদের কাছে তুমি ভগবান। আমার অনুরোধ, ওদের কাছ থেকে তুমি কোনোদিন সরে যেও না। ওদের অবলম্বন হলে তুমি। হ্যাঁ রমা, বর্ণ বৈষম্য সমাজে যে কত বড় ক্ষতি করেছে তা তোমাকে বলে বোঝাতে পারবো না। জানো রমা, বম্বে ইন্টারন্যাশনাল স্কুলে আমাকে সংস্কৃত পড়তে দেওয়া হয়নি। আমাকে পড়তে হয়েছিল মুসলমানি ভাষা, বিদেশি ভাষা, ফার্সি। কিন্তু তুমি তো সংস্কৃত কলেজে পড়েছিলে। হ্যাঁ পড়েছিলাম, সেটা আমার নিজের চেষ্টায়। জানো, স্কুল থেকে আমার কোনো সাহায্য করেনি। তুমি কল্পনা করো, একজন ভারতীয় হয়ে ভারতের সুপ্রাচীন ভাষা সংস্কৃত পড়তে দেওয়া হয়নি কেবলমাত্র নিচু জাত বলে। তোমার অবিচার। তাই তো তোমাকে ওদের অধিকার প্রতিষ্ঠা করে দিতে হবে। হ্যাঁ রমা, বাবার আদর্শ আর তোমার প্রেরণা আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দিল। আমি আলো দেখাবো অস্পৃশ্য সমাজকে, তুমি আলো দেখাবে আমাকে। শোনো, ওখানে গিয়ে কিন্তু একটা চিঠি দিও। কোথায় থাকার জায়গা ঠিক হলো আমাকে জানিও। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, কৃষ্ণাজি বড়দার মহারাজ আদেশে সব ব্যবস্থা করে